ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা জানো যে ক্লাস 11 এবং ক্লাস 12-এ তোমাদের যে সেমিস্টারে কিছু চেঞ্জ এসছে, সিলেবাস কিছু অ্যাড করা হয়েছে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফ্লাই যেটা নতুন অ্যাড করা হয়েছে, এটা আমি তোমাদের দুটো পার্টে পড়িয়ে দিয়েছি। তোমাদের আই বটমে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো, যারা দেখোনি তারা সেই ভিডিও দেখে নিতে পারো। এবং তোমাদের সিলেবাসে কী কী চেঞ্জ এসছে, কী কী নতুন অ্যাড করা হয়েছে সেটারও একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের আজব শহর কলকাতা থেকে কিছু ইম্পর্টেন্ট 2 এবং 3 নম্বরের আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে, এ কথার অর্থ কী? ট্যাক্সি চড়তে কার বুক কচকচ করে? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলীর আজব শহর কলকাতা থেকে গৃহীত উদ্ধাংশটির অর্থ হলো, ট্যাক্সি চড়ার ভাড়া এত বেশি যে অত টাকা খরচ করতে মধ্যবিত্ত প্রাবন্ধিকের মন চায় না। ট্যাক্সি চড়তে যার বুক কচকচ করে। আজব শহর কলকাতা প্রবন্ধের লেখক স্বয়ং সৈয়দ মুস্তাফা আলীর আরও 5টা সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতোই ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। তাই আন্দাজ করলুম কে কি আন্দাজ করেছিলেন। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বাঙালি পাঠকদের রুচিবোধ ও কলকাতার প্রকাশনা ব্যবস্থার হাল হাকিকাত বিষয় পূর্ণতই অবগত ছিলেন। তিনি জানতেন বাঙালি পাঠকদের রুচি কতটা অধোগামী হয়ে পড়েছে। তাই প্রকাশকরা বাধ্য হচ্ছেন ভালো বইয়ের পাশাপাশি পাঠকদের তৃপ্ত করতে নিম্নরুচির বই প্রকাশ করতে। তাই তিনি আন্দাজ করেছিলেন কলকাতার বুকে ফ্রেঞ্চ বুক শপ হাতির দাঁতের মতো লোক দেখানোর জন্য। হাতি যেমন দেখানোর দাঁত আলাদা ও খাবার দাঁত আলাদা, তেমনি বইয়ের দোকানটির নাম ফ্রেঞ্চ বুক শপ হলো, ভেতরে তারা অন্য বই বিক্রি করে। 3 নম্বর কোশ্চেন, কখনো গলা ছাড়িয়া গান গায় বলেন। আলোচ্য প্রবন্ধে কে কাকে এইরূপ বলেন? লেখকের উদ্ধৃত অংশটির উৎস কী? আজব শহর কলকাতা প্রবন্ধের প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলীর বর্ণনা অনুযায়ী ফ্রেঞ্চ বুক শপের ফরাসি মেম সাহেব প্রাবন্ধিককে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত কথাটি বলেন। প্রাবন্ধিক স্বয়ং এই উদ্ধৃতিটি গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানভঙ্গ কবিতা থেকে। গানভঙ্গ কবিতায় রাজা প্রতাপ রায়ের নবীন গায়কের গানের কেরামতিতে অসন্তুষ্ট হয়ে তার বন্ধুস্থানীয় প্রবীণ গায়ক বড়জলালকে গলা ছেড়ে গান গাইতে অনুরোধ করেন। ভিতরে গিয়ে পাবো অন্য মাল বলতে লেখক কি বুঝিয়েছেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার আজব শহর কলকাতা প্রবন্ধে প্রকাশনা ব্যবসার একটি বিশিষ্ট দিককে তুলে ধরেছেন। বাঙালি মানসিকতা ও রুচিবোধের প্রেক্ষিতে বাঙালি পাঠক শ্রেণীর মধ্যে একটা সিংহভাগী রুচিসম্মত প্রকৃত সাহিত্যবস্তুর পরিবর্তে কিছু নিম্নরুচি রদ্দি উপন্যাস ও সাহিত্যপাঠে আগ্রহী আলোচ্য অংশে অন্যমাল বলতে লেখক এইসব রদ্দি উপন্যাসকেই বুঝিয়েছেন, যার মধ্যে নারী পুরুষের রোমান্টিকতা মিলনের বর্ণনা সহ বিভিন্ন নিম্নরুচির কাহিনী আছে। এ প্রসঙ্গে প্রাবন্ধিক এই ধরনের 4টি উপন্যাসের কথা বলেছেন, যথা খুশবাই, সাজের পীর, লব্ধ রেণু, অষ্টরাগ। ফরাসি ও জার্মানদের মধ্যে সম্পর্ক কেমন? এই সম্পর্কটিতে প্রাবন্ধিক কিভাবে ব্যাখ্যা করেছেন? আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী জানিয়েছেন ফরাসিরা জার্মানের দুশ্মন, অর্থাৎ তারা পারস্পরিক শত্রু। ফরাসি ও জার্মানদের মধ্যে দুশ্মনের সম্পর্ক সম্বন্ধে সমগ্র বিশ্ব অবজ্ঞাত। সে সম্পর্কে প্রাবন্ধিক বলে জার্মান ও ফরাসিরা পারস্পরিক বিরোধিতাকে একমাত্র অভিপ্রেত বলে মেনে নিয়েছে। লেখকের বক্তব্য অনুযায়ী জার্মানরা যা করে ফরাসিরা ঠিক তার বিপরীতই কাজ করে। এমনটা করাকে তারা তাদের জাত্রভিমানের কৈবল্যানন্দ বলে ধরে নিয়েছে।
বলতে গেলে আমাদের অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। ডডনং বিষয়টা কি? কখন লেখকের অবস্থা ডডনং হয়? ডডনং শব্দটির অর্থ হলো মুখ্য বা নির্বোধ। বাংলা বর্ণের মাত্রা সম্পর্কে জ্ঞানহীন ব্যক্তি অক্ষরে ৬৬ নম্বরকে ডডনং বলে ভুল করে ফেলে। এই হিসাবে ডডনং শব্দটি ক্রমে মূর্খ বা নির্বোধ অর্থে ব্যবহৃত হতে থাকে। লেখক সৈয়দ মুস্তাফা আলী ফরাসি ভাষা জানলেও আলাপচারিতার ক্ষেত্রে মাতৃভাষার মতো তিনি পারদর্শী নন বলে মনে করেন। ফলে ফ্রেঞ্চ বুক শপের ফরাসি মেম সাহেব তাকে ফরাসি ভাষায় বাক্যালাপের অনুরোধ জানালে লেখকের অবস্থা ভয়ানক হয়ে যায়। ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন বলতে কি বুঝিয়েছেন? শ্যাম্পেন হলো অত্যন্ত দামি সুরা। ফ্রান্সে এই সুরা তৈরি হয়। এটি ফরাসি আভিজাত্যের প্রতীক। আবার ধেনু হলো ধান থেকে তৈরি বাংলার অতি সাধারণ কম মূল্যের সুরা। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী শব্দ ব্যবহারের অত্যন্ত সচেতন। তাই আজব শহর কলকাতা থেকে উদ্ধৃত আলোচ্য অংশে তিনি খুব সাবধানতার সঙ্গে দেশি মদ ও ফরাসি শ্যাম্পেনের মিলন ঘটিয়েছেন নিজের ফরাসি ভাষায় দক্ষতা বোঝাতে। আসলে প্রাবন্ধিক নিজের ফরাসি ভাষার দক্ষতা বিষয়ে অবগত ছিলেন। ফলে সেই ফরাসি যে খুব উন্নত মানের নয় তা তিনি নিজেও জানতেন। ফরাসি ভাষা ও বাংলা উচ্চারণের মিশেলে তিনি যে ফরাসি বলতেন তার মতে তা আসলে কাজ চালানোর মতোই। তাই ব্যাকরণের নিয়মনীতি না মেনে নিজের ফরাসি ভাষায় কথা বলার স্পর্ধাকে লেখক নিজের মজার ছলে ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন বলেছেন। নেক্সট ৮ নম্বর কোশ্চেন, প্রাবন্ধিক ফরাসি মেম সাহেবের সঙ্গে কিভাবে ফরাসি ভাষায় কথা বলেছিলেন? আজব শহর কলকাতার প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী কোনো এক বর্ষার দিনে হঠাৎ এক ফ্রেঞ্চ বুক শপে সন্ধান পান। সেখানে ফরাসি মেম সাহেবের সঙ্গে প্রাবন্ধিক ফরাসি ভাষায় কথা বলতে বাধ্য হন। মাতৃভাষার মতো সে ভাষার তিনি স্বতঃস্ফূর্ত নন। তাই বাধ্য হয়ে ব্যাকরণকে গঙ্গা যাত্রায় পাঠিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে তিনি নিজের অল্প বিদ্যায় জাহির করে বাংলার ধেনু মদকে মহামূল্যবান শ্যাম্পেন বলে চালানোর মতোই ফরাসি ভাষায় বাক্যালাপ চালিয়েছিলেন। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়েছি। কে বই পেয়েছেন? বইটি কোন বিষয়ের বই? আজব শহর কলকাতা প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাফা আলী ফ্রেঞ্চ বুক শপের একটি খাসা বই পেয়েছেন। ফ্রেঞ্চ বুক শপে পাওয়া বইটির বিষয়মূল হলো যে নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল সবগুলো ওপর নির্ভর করে তার ওপর নির্ভর করে লেখা হিটলারের চরিত্রের বর্ণনা। আজব শহর কলকাতা প্রবন্ধে লেখক কি উদ্দেশ্য লেখা শুরু করেছিলেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী আজব শহর কলকাতা প্রবন্ধের একেবারে শেষাংশে জানিয়েছেন যে নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তা দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণনের ওপর একটি দুর্দান্ত বই তিনি ফ্রেঞ্চ বুক শপে পেয়েছিলেন। হিটলার সম্পর্কে তার শত্রু ফরাসিদের মনোভাব এই বই পাওয়া যায়। সেই বইটির পরিচয় দেওয়ার জন্যই তিনি আজব শহর কলকাতা প্রবন্ধটি লেখাটা শুরু করেছিলেন। মেম সাহেব খুশ। মেম সাহেবকে তিনি কেন খুশি হন? আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে গৃহীত আলোচ্য অংশে মেম সাহেব হলেন ফ্রেঞ্চ বুক শপের মালকিনের ফরাসি বান্ধবী, যিনি বইয়ের দোকানটি তদারকির কাজ করছিলেন। লেখক সৈয়দ মুস্তাফা আলী মেম সাহেব ইংরাজি জানেন না এ বিষয় অবগত হয়ে তার সঙ্গে ফরাসি ভাষায় কথা বলেন। কলকাতার মতো বিদেশ বিভুঁয়ে মাতৃভাষার স্বাদ পেয়ে মেম সাহেব খুশি হন। হিটলার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অ্যাডলফ হিটলার ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ। হিটলার ন্যাশনাল সোশ্যালিস্টিক জার্মান ওয়ার্কার্স পার্টিকে নেতৃত্ব দেন। 1933 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত
সে দেশের ফিউরার ছিলেন। মূলত তার আগ্রাসী মনোভাবের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। তার নেতৃত্বাধীন নাৎসি বাহিনী 60 লক্ষ থেকে 1 কোটি ইহুদিদের হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় ঘটে। যুদ্ধ পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ফিউরার ব্যাংকারে তিনি সস্ত্রীক আত্মহত্যা করেন। বুঝলুম, কথা সত্যি। কোন কথাকে কিভাবে লেখক সত্যি বলে লেখক বলেছেন? বিশিষ্ট দার্শনিক কবি তুলসী দাস বলেছেন, সুরি দোকানে বসে থাকে আর দুনিয়ার সকল লোক তার দোকানে গিয়ে মদ কেনে, কিন্তু দুধওয়ালাকে ঘরে ঘরে গিয়ে দুধ বেচতে হয়। অর্থাৎ ভালোর কদর মানুষ বোঝে না। ফরাসি কলকাতার বুকে ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের জন্য ফরাসি মেম সাহেবের প্রচেষ্টা দেখে প্রাবন্ধিক এ সত্য উপলব্ধি করেছেন। পরশুরামের কেদার চাটুর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিশিষ্ট প্রাবন্ধিক রসায়নবিদ রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে অসংখ্য হাসির গল্প লেখেন। এসব গল্প রচনার জন্য তিনি সৃষ্টি করেন বেশ কিছু চরিত্র। তার সৃষ্ট এমনই একটি বিশেষ চরিত্র হলো কেদার চাটুর্যে। অসাধারণ এই মজার চরিত্র পাঠকদের নিজের নানান মজার সব অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। অনেক সময় তা সম্ভবতার সীমা লঙ্ঘন করে গেছেন। তার ব্যবহৃত সংলাপ ও উদ্ভব কিন্তু কখনোই তা বেমানান বলে মনে হয় না। পাঠকও যেন সেই বৈঠকি আড্ডার আবহে নিজের অজান্তে ঢুকে পড়েন। কেদার চাটুর্যের সঙ্গে এক হুকোতে তামাক খান। দক্ষিণ রায়, লম্বকর্ণ, স্বয়ংবরা প্রভৃতি নানা গল্পে তার অসম্ভব উদ্ভব আষাঢ়ে কাহিনী পরিবেশনা ভারী চমৎকার। ফরাসি রাজদূত ফ্রাঁসোয়া পসেসির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী আজব শহর কলকাতা প্রবন্ধে প্রসঙ্গক্রমে ফরাসি রাজদূত ফ্রাঁসোয়া পসের কথা উল্লেখ করেছেন। তিনি একজন দক্ষ কূটনীতিক ছিলেন। হিটলারের শাসনকালে ফ্রান্সের রাজদূত হিসাবে জার্মানিতে তিনি অবস্থান করেন। হিটলারের সমস্ত কাজকর্ম তিনি প্রত্যক্ষ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবতার কথা তিনি প্রথম বিশ্ববাসীকে জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বোত্তরকালে ও তিনি দীর্ঘদিন পশ্চিম জার্মানিতে ফরাসি রাজদূত হিসাবে ছিলেন। ফরাসি বইয়ের দোকানে ঢুকে লেখক কি দেখেন? ফরাসি বইয়ের দোকানে লেখকের দেখা বিষয়। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার আজব শহর কলকাতার নিপ্রবন্ধে কলকাতা কোন অর্থে আজব তা তুলে ধরতে গিয়ে কলকাতার বুকে গড়ে ওঠা ফ্রেঞ্চ বুক শপের প্রসঙ্গ উল্লেখ করেন। বইপ্রেমী প্রাবন্ধিক কলকাতার এই ফরাসি বইয়ের দোকানের প্রতি কৌতূহলবশত এবং একই সঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এর ভিতরে ঢোকেন। তিনি ভেবে রেখেছিলেন যে বাঙালি প্রকাশকদের মতোই এই দোকানের মালিকও দোকানটি সাজিয়ে থাকবেন, কিন্তু বাস্তবে এ দোকানে অন্দরমহলে ছিল ভিন্ন স্বাদে সজ্জিত। নামের মর্যাদা রেখেও এই ফরাসি বইয়ের দোকানে গাদা গাদা হলদে আর সাদা মলাটলা এন্তার ফরাসি বই। সেসব বইয়ের মধ্যে কিছু বই সাজানো গোছানো আর কিছু বই রয়েছে যত্রতত্র ছড়ানো। এরপর আমি যাচ্ছি তোমাদের 3 নম্বরের কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। প্রথম কোশ্চেন ছিল 10 বছরের পুরানো মরচে ধরা জাম পড়া ছাতি মাথা ফরাসি তানপুরাটা তার বেদে বরজলালের মতো ইমন কল্যাণ সুর ধরলাম। কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন? মন্তব্যটি তাৎপর্য লেখো। ফ্রেঞ্চ বুকশপে জার্মানি মেম সাহেবের সঙ্গে কথা প্রসঙ্গে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী ফরাসি রাজদূত মসিয়ে ফ্রাঁসোয়া পসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2-1টি ফরাসি শব্দ বলে ফেলেন। তখন প্রাবন্ধিকের ফরাসি ভাষায় দক্ষতা বিষয় নিশ্চিত। সেই মেম সাহেব তাকে ফরাসি ভাষায় কথা বলতে আদেশ করেন। সেই প্রসঙ্গে লেখক এই মন্তব্যটি করেন। লেখকের বক্তব্য অনুযায়ী তিনি জার্মানি ভাষাটা লিখতে পড়তে পারলেও বলার ক্ষেত্রে মাতৃভাষার মতনই স্বতঃস্ফূর্ত নন, কিন্তু অক্ষমতাকে স্বীকার করা বাঙালির যাত্রাভিমানের পক্ষে বড়ই বেমানান। রবীন্দ্রনাথের গানভঙ্গ কবিতার রাজসভার পৌর গায়ক বরজলাল যেমন রাজা প্রতাপ রায়ের আদেশ শিরোধার্য করে তার পুরানো তানপুরাটা কোলে নিয়ে ইমন কল্যাণের সুরে শ্রোতাদের মুগ্ধ করতে চেয়েছিলেন, প্রাবন্ধিকও
ও তেমনি মেম সাহেবের আদেশ অমান্য করতে না পেরে তার সঙ্গে ফরাসি ভাষায় বাক্যালাপ শুরু করলেন। এরপরে যাচ্ছি, তুলসীদাসের পরিচয় দাও। তুলসীদাস হলেন একজন হিন্দু সন্ত কবি, দার্শনিক ও ধর্ম সংস্কারক। আনুমানিক 1532 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোন্ডা প্রদেশে তার জন্ম। তিনি ছিলেন রাম ভক্ত। বাল্মীকি রামায়ণের অনুবাদ করে তিনি রচনা করেন রামচরিত মানস। রামলীলা নামক রামায়ণ ভিত্তিক লোকনাট্যের প্রচলনও তিনি করেন। বারাণসীতে সংকটমোচন হনুমান মন্দির তার নির্মিত। হনুমানের জনপ্রিয় স্রোত হনুমান চাল্লিশা তার রচিত বলে অনুমান করা হয়। আনুমানিক 1623 খ্রিস্টাব্দে 111 বছর বয়সে বারাণসীতে তার মৃত্যু হয়। জীবদ্দশায় তার মূল রামায়ণের রচয়িতা বাল্মীকির অবতার বলে মনে করা হতো। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল। কখন, কেন সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী যখন কলকাতা শহর নিয়ে একটা প্রামাণিক গ্রন্থ লেখার কথা ভাবছিলেন, তখনই সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল। প্রাবন্ধিকের ভাবনার পথে বৃষ্টি নামলো জোর। সেই বৃষ্টিতে তিনি পথ হারায়নি ঠিকই, কিন্তু তার কাছে ছাতি ছিল না, বর্ষাতিও ছিল না। ভিড় ট্রামে বা বাসে চড়ে বাড়ি ফেরার শারীরিক সক্ষমতা সেই পৌর বয়সে তার ছিল না। আবার ট্যাক্সি চাপতে গেলে ভাড়া বেশি দিতে হয় বলে তাতে চড়তে গেলে তার বুকটা কচকচ করে। তাই কিভাবে বাড়ি ফিরবেন এই চিন্তা তার কাছে পথ হারানো বেদনার মতনই মনে হয়। প্রাবন্ধিক ফ্রেঞ্চ বুক শপে ঢুকে কোন ভাষায় কথা বলেন, এই সম্পর্কে প্রাবন্ধিকের অভিমত ব্যক্ত করো। ফ্রেঞ্চ বুক শপে ঢুকে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী ফরাসি ভাষায় কথা বলেন। প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকানে ঢুকে মেম সাহেবের সঙ্গে প্রথমে ইংরেজিতে কথা বলল। মেম সাহেব তাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তিনি বাধ্য হন ফরাসিতে কথা বলতে। নিজের ফরাসি ভাষা সম্পর্কে প্রাবন্ধিক বলেন, প্রথম, তিনি ফরাসি ব্যাকরণে গঙ্গাযাত্রা সূচিত করেন, অর্থাৎ ব্যাকরণের ততটা রক্ষিত হয়নি। দ্বিতীয়, ফরাসির প্রকৃত উচ্চারণের মাথায় ঘোল ঢেলে দেন, অর্থাৎ ফরাসি উচ্চারণ ঠিকমতো হয়নি। তৃতীয়, সেই ফরাসি ধেনুমার্কা ফরাসি শ্যাম্পেন। বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। কখন প্রাবন্ধিকের এই ধারণা? এরপর প্রাবন্ধিক কি লক্ষ্য করেন? আজব শহর কলকাতা এই প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তাফা আলী প্রশ্নোক্ত কথাটি বলেন। প্রাবন্ধিক যখন ফ্রেঞ্চ বুক শপে ছিলেন, তখন এক বাঙালি ছোকরা কমার্শিয়াল আর্টের বইয়ের খোঁজ করতে দোকানটিতে যায়। নব্য প্রজন্মের বাঙালি এ ধরনের আর্টের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়টি প্রাবন্ধিকের মনে আনন্দের সঞ্চার করে এবং প্রাবন্ধিকের মনে হয় যে বাঙালি বেশ খানিকটা এগিয়ে সাহিত্য সংস্কৃতি বিষয়। ফ্রেঞ্চ বুকশপে প্রাবন্ধিকের নজর একটি চমৎকার বইয়ে পড়ে। বইটি নুরনবার্গের মোকদ্দমা তথ্যের ভিত্তিতে লেখা হিটলারের চরিত্র বর্ণনা বিষয় গ্রন্থ। বস্তুত সত্যদের চোখে হিটলারের চরিত্র বর্ণনা ছিল এই বইতে। তাই বলতে এখানে কি বোঝানো হয়েছে, বক্তা কি আন্দাজ করেছিলেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী কলকাতার রাস্তার পারে একটি ফরাসি বইয়ের দোকান থেকে ভীষণ চমকে যান। বাঙালি প্রকাশকরা যেখানে নিঃস্ব হয়ে যাবার ভয়ে ভালো বই প্রকাশ করতে চান না, সেখানে সুদূর ফ্রান্স থেকে কোনো ফরাসি এমন একটি বইয়ের দোকান খুলে বসেছেন, এটা মেনে নিতে তার কষ্ট হলো। আলোচ্য অংশে তাই বলতে তার এই মনোভাবের কথাই বলা হয়েছে। প্রাবন্ধিক অর্থাৎ বক্তা ভাবলেন, সাইনবোর্ডটা বোধ হয় হাতির দাঁতের মতো। হাতির সে দুটো দাঁত বাইরে প্রকাশ পায়, তা দিয়ে হাতি খাওয়া বা চিবানোর কাজ করে না, ওইসব কাজের জন্য মুখের ভেতরে তার দাঁত থাকে। তেমনি বোধহয় ওই দোকানের সামনে কিছু ফরাসি বই শোভা পাচ্ছে বটে, কিন্তু ভেতরে দেখা গেলে যাবে সবই নিম্নরুচি রদ্দি উপন্যাস। 24 নম্বর কোশ্চেন, এই হলো ফরাসি জাতটার গুণ। ফরাসি জাতের কোন গুণের কথা লেখক এখানে বলেছেন? লেখক কিভাবে সেই গুণের পরিচয় পেলেন?
পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা সৈয়দ মুস্তাফা আলী তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে ফরাসিরা কোনো ব্যক্তির সহস্র দোষের মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে তাহলে সেই গুণের প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠে। সেই গুণের কথাই প্রাবন্ধিক আজব শহর কলকাতার আলোচ্য অংশে বলেছেন। এক বৃষ্টির দিনে হঠাৎ প্রাবন্ধিক কলকাতার একটি ফ্রেন্ডস বুক শপের সন্ধান পান। সেই দোকানে এক ফরাসি মেম সাহেব তাকে অভ্যর্থনা জানান। মেম সাহেব ইংরাজিতে দক্ষ নন, তার উপর তিনি বুঝতে পারলেন লেখক ফরাসি ভাষার কথা বলতে জানেন, তাই তিনি প্রাবন্ধিককে ফরাসি ভাষাতে কথা বলতে অনুরোধ করেন। মেম সাহেব অনুরোধ ফেলতে না পেরে ব্যাকরণের শিষ্ট উচ্চারণকে জমলোকে পাঠিয়ে তিনি মেম সাহেবের সঙ্গে বাক্যালাপ শুরু করেন ফরাসিতে। মেম সাহেব তাতে খুশি হয়ে যান এবং প্রাবন্ধিকের ব্যাকরণগত ভুল বা উচ্চারণগত ত্রুটিকে উপেক্ষা করে তার শত সহস্র প্রশংসা করতে থাকেন। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম। এখানে কোন বইটির কথা বলা হয়েছে, প্রাবন্ধিক এ বিষয়ে কি বলেন? বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী পঞ্চতন্ত্র গ্রন্থের আজব শহর কলকাতা প্রবন্ধে থেকে উদ্ধৃত অংশটি নেয়া। এখানে তিনি উদ্ধৃত আলোচ্য অংশে যে বইটির কথা বলা হয়েছে সেটি হলো নুরনবর্গের মোকদ্দমা থেকে যে সমস্ত দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে লেখা হিটলারের চরিত্র বর্ণনা সমৃদ্ধ একটি বই। প্রাবন্ধিক ফরাসি ভাষায় লেখা হিটলার সম্পর্কিত ওই বইটিতে হিটলারের বিষয়ে যা কিছু লেখা ছিল তার পরিচয় জ্ঞাপক একটি লেখা লিখতে চেয়েছিলেন, কিন্তু গ্রন্থটির গৌরচণ্ডিকা শেষ হতে না হতেই ভোর হয়ে যায় এবং লেখকের কলম ফুরিয়ে যায়, তাই বাধ্য হয়ে প্রাবন্ধিকের লেখা থামাতে হয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে আজব শহর কলকাতার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, নেক্সট ভিডিওতে আরও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।